ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। তো দেখো বন্ধুরা, আজকে আমি অলরেডি সেট 1 দিয়ে দিয়েছি। তো আমি চেষ্টা করব আরো কয়েকটা সেট আমি আপলোড করার। তো আমার অ্যাকচুয়ালি সময়টা ঠিকমতো হয়ে উঠছিল না, সেজন্য আমি করতে পারিনি। তো আজকে আমি আহ, এই সেট 2টা আমি দিচ্ছি। এরপর আমি আরো নেক্সট ভিডিওতে আমি অন্য সেট দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তোমাদের আর জানি আর একটা দিন মাত্র বাকি। তো তোমরা ভালোভাবে আশা করি বাড়িতে পড়ছো। তো তার সাথে এই সেটগুলোকে একবার প্র্যাকটিস করে নিও, ঠিক আছে? চলো তাহলে সেট 2 এর আমরা প্রশ্নগুলো দেখা শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন বলেছে যে অক্সিজেনের অনুঘটকীয় জারণ বিক্রিয়াটি হলো কোনটি? ঠিক আছে, তো এটা উত্তর হয়ে যাবে এটা, মানে সালফার ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে সালফার ট্রাইঅক্সাইড তৈরি হয়। এটা হচ্ছে অক্সিজেনের অনুঘটকীয় জারণ। ঠিক আছে, নেক্সট, 2NO প্লাস NO2 হলো 2NO2, বাদামি বর্ণের গ্যাস, কিন্তু এটা মনে রাখবে, NO2টা হচ্ছে বাদামি বর্ণের গ্যাস, মনে রাখবে। তো এই বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া? এই বিক্রিয়াটি হলো আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, নেক্সট দেখো, 3 নম্বরের যে প্রশ্নটা আছে, প্রডিউসার গ্যাস যে দুটি গ্যাসের মিশ্রণ সেটা কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্রডিউসার গ্যাস হচ্ছে নাইট্রোজেন এবং কার্বন মনোক্সাইড গ্যাসের কিন্তু মিশ্রণ। ওকে, নেক্সট দেখো, 4 নম্বরের প্রশ্নটা বলছে একটা শুষ্ককারক বিকারক যা কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং জলের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে, এটা কি হবে? দেখো, এটা উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম অক্সাইড বা পোড়াচুন। ক্যালসিয়াম অক্সাইডকে পোড়াচুনও বলে। ঠিক আছে, এটা কি করে? মানে শুষে নেয়। ওকে, শুষ্ককারক বিকারক যে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং জলের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে। ওকে, নেক্সট দেখো, 5 নম্বরের প্রশ্নটা, একটা ধাতু এম এর পারমাণবিক সংখ্যা 11। দেখো, এই ধরনের কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন অবশ্যই আসতেই পারে এবং আসবে। ঠিক আছে, একটা ধাতু এম এর পারমাণবিক সংখ্যা কত বলেছে? 11। তাহলে ধাতুর অক্সাইডের সংকেত কি হবে? ধাতুর অক্সাইডের সংকেত কি হবে? দেখো, পারমাণবিক সংখ্যা 11 মানে কি? তোমরা সেই ক্লাস 8-এ তোমরা পড়েছো যে আমার নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমার কি হচ্ছে, আমার যে ইলেকট্রনটা রয়েছে, দেখো ইলেকট্রন প্রথম কক্ষপথে দুটো। ঠিক আছে, তারপরে কক্ষপথে কটা? কারণ আমরা জানি 2n², তাই তো? প্রথম কক্ষপথে দুটো, পরের কক্ষপথে 8টা, তাই না? তার মানে এই যে কক্ষপথটা আছে এখানে আমার 8টা আছে এরকম করে। ওকে, আর লাস্টের কক্ষপথে কিন্তু কি আছে? লাস্টের যে কক্ষপথটা আছে, মানে এম এম কক্ষপথ, এম কক্ষপথে কি হবে? এম কক্ষপথে তোমার কিন্তু ইলেকট্রন একটা আছে, তাই তো? কারণ যেহেতু পারমাণবিক সংখ্যা 11, তাহলে ধাতুর যে অক্সাইডের সংকেতটা কি হবে? ধাতুর অক্সাইডটার সংকেতটা কি হবে দেখো, তার মানে এই যে এম পারমাণবিক সংখ্যা যা যে আছে, তার তো আহ, তোমার ভ্যালেন্সি যেটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার 1 1। ওকে, আর অক্সিজেনের তো তোমার হচ্ছে 2। তার মানে কি হবে? যে তার মানে যে আমার যে এম আর ও অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যে যৌগটা তৈরি হবে, সেটা সংকেত কি কত হয়ে যাবে? M2O। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই আসতে পারে। তো উত্তর হয়ে যাবে তোমার ডি, M2O। ওকে, নেক্সট 6 নম্বরের প্রশ্ন দেখো, Zn2+। আচ্ছা, তোমরা একটা জিনিস মাথায় রাখবে, Zn2+ মানে জিঙ্ক 2+ আছে, তার মানে কিন্তু ইলেকট্রনটা বেরিয়ে গেছে। আর E- মানে ইলেকট্রন এসছে, আমি ইলেকট্রন গ্রহণ করেছি, তবে কিন্তু ইলেকট্রন। ঠিক আছে, তো Zn2+ প্লাস 2 ইলেকট্রন, মানে দুটো ইলেকট্রন আরো যুক্ত হলো, হয়ে তোমার Zn তৈরি হয়েছে। এটা কি ধরনের বিক্রিয়া? এই বিক্রিয়াকে বলা হচ্ছে তোমার বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, এটাকে বিজারণ বিক্রিয়া বলা হচ্ছে। কেন? তার কারণ আমার প্রথমে ওটা Zn2+ ছিল। ওকে, মানে এর এর Zn2+ কি করছে? আমি Zn2+টা ইলেকট্রন আরো গ্রহণ করছে। ইলেকট্রন যদি গ্রহণ করে, তাহলে কি হলো, এই পজিটিভ চার্জ আর এই নেগেটিভ চার্জ যখন আসে, তখন ওটা কি হয় তোমার আহ, একটা জেডেন পরমাণুতে পরিণত হচ্ছে। ঠিক আছে, তাহলে সেই জন্য আমাদের জেডেন বা জিঙ্ক যেটা আছে, তো জিঙ্ক একদম, এই যে জিঙ্ক ধাতুটা রয়েছে, ওকে, তাহলে এটা কি হচ্ছে, আমার একটা বিজারণ প্রক্রিয়া হচ্ছে, মানে যেহেতু ইলেকট্রন আমার গ্রহণ করছে। তোমাদের কিন্তু এই ইলেকট্রন দিয়ে জারণ আর বিজারণ কিন্তু অবশ্যই খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভালোভাবে পড়ে নেবে। ওকে, নেক্সট 7 নম্বরের প্রশ্ন দেখো, বলছে যে C6H6 এই যৌগে কার্বনের যোজ্যতা কত? ঠিক আছে, এই যৌগে দেখো কার্বনের যোজ্যতা কত, এটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু কার্বনের যোজ্যতা কিন্তু 4 হবে।
এটা কিন্তু কার্বনের যোজ্যতা কখনো কিন্তু 1 হবে না। ঠিক আছে, এটা হয়তো দেখে মনে হচ্ছে, দেখো 1ও আছে, অপশন কিন্তু 6ও আছে। ঠিক আছে, কনফিউজ করার জন্য। C6H6 এ কার্বনের যোজ্যতা 4 হবে। কেন 4 হবে তোমরা যারা জানো কমেন্টে অবশ্যই জানাও, যদি না পারো তাহলে আমি বলে দেবো। ঠিক আছে, তোমরা কমেন্টে কিন্তু জানাও যে C6H6 যোগে কার্বনের যোজ্যতা কেন 4। ঠিক আছে, নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। 4 নম্বর, হাইড্রোলিতের সংকেত কি? হাইড্রোলিতের, সরি তোমাদের, সরি এটা এটা 8 হবে, 4 নম্বর না, এটা 8 নম্বর হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, হাইড্রোলিতের সংকেত কি? হাইড্রোলিতের সংকেত হলো তোমার CaH2। CaH2, এটা হচ্ছে হাইড্রোলিতের সংকেত। নেক্সট 9 নম্বরের প্রশ্ন, কস্টিক ক্ষার দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় নিম্নের কোন মৌলটি হাইড্রোজেন উৎপন্ন করতে পারে না? তো হাইড্রোজেন উৎপন্ন করতে পারে না, উত্তর হয়ে যাবে তোমার কপার, 9 C হবে। 10 নম্বরের প্রশ্ন, একটা শুষ্ক কারক পদার্থ যা কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং জলের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে, সেটি কি? দেখো এই প্রশ্নটা আমরা আগেও একবার করেছিলাম, সেটা সেটা হচ্ছে তোমার ক্যালসিয়াম অক্সাইড, পোরাচুন। নেক্সট 11 নম্বরের প্রশ্ন, খাবার সোডা ও টার্টারিক অ্যাসিডের মিশ্রণে জল যোগ করলে কি হবে? তার সঙ্গে জল যোগ করলে তোমার কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু তৈরি হয়। ঠিক আছে, 11A। 12 নম্বরের প্রশ্নটা, অক্সিজেন কে শোষণ করে? দেখো অক্সিজেন শোষণ করে ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ, এটা হচ্ছে অক্সিজেন শোষণ করে। ঠিক আছে, নেক্সট 13 নম্বরের প্রশ্ন, নিচের কোন নাইট্রেটকে উত্তপ্ত করলে অক্সিজেন পাওয়া যাবে না? তোমরা প্রশ্নটা খুব ভালো করে পড়বে, পরীক্ষা অনেক সময় থাকবে যে পাওয়া যাবে, বা অনেক সময় হয়তো বললো যে তোমার আহ, এই কোনো একটা হয়তো যৌগ দিল, ঠিক আছে, তার সঙ্গে তাকে উত্তপ্ত করলাম, বা কোন সেই তাকে উত্তপ্ত করার পরে তুমি কি পাচ্ছ বা কি পাবে আর কি পাবে না, এটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু বুঝে নেবে। ওকে, তো নিচের কোন নাইট্রেটকে উত্তপ্ত করলে অক্সিজেন পাওয়া যাবে না? এটা হবে তোমাদের NH4NO3। NH4NO3 কে যদি তুমি উত্তপ্ত করো তাহলে অক্সিজেন তুমি পাওয়া যাবে না। ওকে, বাকি যে যৌগগুলো আছে তাদেরকে উত্তপ্ত করলে অক্সিজেন তৈরি হয়। 14 নম্বরের প্রশ্নটা কি বলছে, নিচের কোন যুগ্ম মৌলগুলি সবচেয়ে বেশি সংখ্যক যৌগ তৈরি করে? মানে এখানে যে গ্যাসগুলো রয়েছে, বলছে ম্যাক্সিমাম কোন গ্যাসের মেলবন্ধনে আমি ম্যাক্সিমাম যৌগ তৈরি করতে পারি, মানে কোন গ্যাসের ম্যাক্সিমাম মেলবন্ধনে আমি আহ, খুব বেশি সংখ্যক যৌগ তৈরি করতে পারি? তো অপশন হয়ে যাবে, দেখো কার্বন না হাইড্রোজেন। কার্বন না হাইড্রোজেন দিয়ে কিন্তু প্রকৃতিতে প্রচুর পরিমাণে যৌগ, প্রচুর সংখ্যক যৌগ কিন্তু তৈরি করা যায়। আচ্ছা, নেক্সট, নিচের মৌলগুলির মধ্যে যেটিতে নিউট্রন নেই সেটি কোনটা? দেখো আমরা কি জানি নিউট্রন কি করে বের করে? দেখো নিউট্রন, আমরা আমরা কি জানি নিউট্রন কি করে বের করে? আমার ধরো হিলিয়াম আছে, এই হিলিয়াম যেটা রয়েছে, ঠিক আছে, হিলিয়াম, এই হিলিয়াম পরমাণুর যে এখানে দেওয়া আছে, এর দেখো এই 1টা হচ্ছে পরমাণু পরমাণু ক্রমাঙ্ক, তাই তো, বা পারমাণবিক সংখ্যা, আর 4 যেটা হচ্ছে ভর সংখ্যা। তা আমরা জানি ভর সংখ্যা থেকে যদি এই প্রোটন বা ইলেকট্রন সংখ্যা বাদ দিই তাহলে কি পাওয়া যায়? নিউট্রন। তো এখানে দেখো নিউট্রনের সংখ্যা 3। আচ্ছা, এখানে দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে নিউট্রনের সংখ্যা কত? 7, কারণ 14 - 7 কত হলো? 7। আর এখানে পটাশিয়ামে কত? 39 - 19 মানে 20, তাই তো। কিন্তু এখানে একমাত্র হাইড্রোজেন যেটা আছে, দেখো হাইড্রোজেনে কিন্তু 1 - 1 0, তার মানে কোনো নিউট্রন নেই। ঠিক আছে, হাইড্রোজেনের এই আইসোটোপটার কি নাম তোমরা কি জানো? এটাকে বলা হচ্ছে প্রোটিয়াম। হাইড্রোজেনের 3টে আইসোটোপ আছে, প্রোটিয়াম, ডয়টেরিয়াম এবং ট্রাইটিয়াম, তাই তো। তাহলে এই প্রোটিয়াম যে আইসোটোপটা আছে হাইড্রোজেনের, তার কিন্তু নিউট্রনের সংখ্যা 0। ঠিক আছে, তোমরা কিন্তু আইসোটোপ, আইসোটোন, আইসোবার খুব ভালোভাবে কিন্তু দেখে যাবে। নেক্সট প্রশ্ন, 16 নম্বরের প্রশ্ন দেখো। 16 নম্বরের প্রশ্নটা বলেছে, নিচের কোন ধাতুটি অতি লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে? ঠিক আছে, এটা উত্তর হয়ে যাবে ম্যাঙ্গানিজ, Mn। নেক্সট 17 নম্বরের প্রশ্ন দেখো। 17 নম্বরে যে প্রশ্নটা আছে, একটি কঠিন পদার্থ এ তরল বি এর সাথে ঘরের তাপমাত্রায় বিক্রিয়া করে অদাহ্য ও বর্ণহীন একটা গ্যাস সি উৎপন্ন করে। এবিসি কি হতে পারে? দেখো এখানে অপশন হয়ে যাবে এ, কারণ সোডিয়াম পারক্সাইড Na2O2, ঠিক আছে, এই কঠিন পদার্থ এ। তরল পদার্থটা কি? তরল পদার্থ হচ্ছে তোমার বি। ওকে, তরল পদার্থ বি সাথে ঘরের তাপমাত্রায় বিক্রিয়া করে অদাহ্য ও বর্ণহীন একটা গ্যাস সি উৎপন্ন করে। অক্সিজেন আমরা জানি অদাহ্য,
তাই তো? অক্সিজেন নিজে অদাহ্য কিন্তু জ্বলতে সাহায্য করে, তাই তো? তার মানে অদাহ্য এবং বর্ণহীন। তাহলে অপশন এ হয়ে যাবে হচ্ছে তোমার সোডিয়াম পারঅক্সাইড এ, জল হচ্ছে বি, আর সি হলো অক্সিজেন। 18 নম্বরের প্রশ্ন, নিচের কোনটি আইসোবারের উদাহরণ? এবার দেখো আমরা কি জানি আইসোবার কাকে বলে। আইসোবার হলো যে সমস্ত মৌলগুলোর, যে দুটো মৌলর ভর সংখ্যাটা সেম কিন্তু পরমাণু ক্রমাঙ্কটা আলাদা, তাই তো? তো এখানে দেখো একমাত্র এখানে যতগুলো রয়েছে একমাত্র দেখো আর্গন এবং এই পটাশিয়াম, এর কিন্তু ভর সংখ্যাটা কিন্তু আলাদা, ভর সংখ্যা সেম কিন্তু পরমাণু ক্রমাঙ্কটা আলাদা, সেজন্য এটার অপশন হয়ে যাবে সি। নেক্সট 19 নম্বর, লেড সালফাইড মানে পিবিএস প্লাস 4H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড হলো লেড সালফেট প্লাস জল। এই বিক্রিয়া, এই পরীক্ষার, এটা কিন্তু এনএমএমএস পরীক্ষা এসেছিল দেখো 2023-এ। এই বিক্রিয়ায় দেখো এখানে হাইড্রোজেন পারঅক্সাইড বিজারক পদার্থ না জারক দ্রব্য না পিবিএস কি হবে? এখানে কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড জারক দ্রব্য। কেন? কারণ হাইড্রোজেন পারঅক্সাইড দেখো পিবিএস কে কি করেছে, জারিত হতে সাহায্য করেছে। পিবিএস জারিত হয়ে কি হয়েছে? পিবিএস জারিত হয়ে তোমার লেড সালফেট হয়েছে, PbSO4 হয়েছে। সেই জন্য হাইড্রোজেন পারঅক্সাইড এখানে জারক দ্রব্য। ওকে। নেক্সট অ্যামোনিয়াম ক্লোরাইড সোডিয়াম NaCl, এই মিশ্রণ যেভাবে পৃথক করা হয় সেটার নাম কি? সেই পৃথকীকরণ পদ্ধতির নাম হলো ঊর্ধ্বপাতন। ঠিক আছে। নেক্সট, নিম্নের নিউক্লিয়ত্রয়ের মধ্যে যারা আইসোটোন নির্দেশ করে, ঠিক আছে, বলছে আইসোটোন কে নির্দেশ করে? দেখো আইসোটোন মানে বলেইছিলাম যে আইসোটোন হলো তোমার ভর সংখ্যা মাইনাস পারমাণবিক মানে পরমাণু ক্রমাঙ্ক যদি বাদ দিয়ে, দেখো এখানে 14-6 8, 15-7 8, 17-9 8। তাহলে আমরা জানি যে 2 বা ততোধিক মৌলের যদি আমরা নিউট্রন সংখ্যাটা সমান পাই তাকে কি কি বলা হয়? আইসোটোন। তাহলে অপশন হয়ে যাবে 21-এর ডি। নেক্সট 22 নম্বর, কার্বনের বহুরূপ কি? আমরা সবাই জানি এটা হচ্ছে হিরে। 22-এর এ হবে। 23 নম্বরের যে প্রশ্নটা, একটি যৌগের রাসায়নিক সংকেতটা দেওয়া আছে Mg3PO4(2). ওকে, এর মূলকগুলির আধান কি? এর মূলকগুলোর আধান কি হবে? দেখো Mg3 মানে এটা তোমার +2 -3 হবে। কেন? কারণ Mg যে ম্যাগনেসিয়াম যে আছে, ম্যাগনেসিয়ামের কিন্তু +2 হয়ে যাচ্ছে, আর PO4 আমরা জানি 3-, তার ফলেই তো এই যৌগটা তৈরি হয়েছে, তাই তো? তার মানে এই Mg3PO4(2) এর মূলকগুলি আধান হবে Mg হয়ে যাবে তোমার হচ্ছিল +2, আর PO4 হয়ে যাবে কি -3। ওকে। 24 নম্বর, H3PO3, এই অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কত? দেখো এই অ্যাসিডের ক্ষারগ্রাহিতা 2 হবে, কারণ দেখো H3-র মধ্যে হয়তো তিনটে অণুর মধ্যে অ্যাকচুয়ালি দুটো অণু কিন্তু এরা তোমার এটা অ্যাসিডিক হয়। ওকে, সেই জন্য কি করছে ওরা, এর ক্ষারগ্রাহিতা কিন্তু তোমার 2। আর একটা যে হাইড্রোজেন আছে সেটা PO3-র সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই জন্য আমার H3PO3 এর অ্যাসিডের ক্ষারগ্রাহিতা হলো 2। 25 নম্বরের প্রশ্ন, অ্যামোনিয়াম ক্লোরাইড জলে মেশালে দ্রবণটি ঠান্ডা হয়ে যায়। এর থেকে কি প্রমাণিত হয়? দেখো এর থেকে অ্যামোনিয়াম ক্লোরাইড যখন তুমি জলে মেশাচ্ছ তখন কি হচ্ছে, জলের তাপমাত্রাটাকে ও শোষণ করে নিচ্ছে। তার মানে এটা কিন্তু একটা তাপগ্রাহী বিক্রিয়া। ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এই ছিল 25টা প্রশ্ন। তোমরা প্রশ্নগুলোকে অবশ্যই পারলে খাতায় লিখে রাখো বা নিজেরা প্র্যাকটিস করো। তোমাদের হাতে এখন জাস্ট একটা দিন বাকি। ঠিক আছে, কালকের দিনটাই শুধু বাকি, আর আজকে সারাদিন পাবে। তো তোমরা অবশ্যই যা পড়েছো তার সাথে এইগুলো একটা রিভিশনগুলো দিয়ে নাও, এবং আশা করি তোমাদের পক্ষে অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, চলো পরবর্তী আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। এই ভিডিওটাকে পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।